হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আমি অংশুমান মন্ডল। তো তোমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের লেকচার 3 অলরেডি অ্যাড করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভালো করে দেখে নিও। ওকে, তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের লাস্ট লেকচার বা লেকচার 4, যেটা হচ্ছে তাপ সঞ্চালন। ওকে, তাহলে তোমরা অবশ্যই খাতা পেন বের করে নাও, নোট করবে এবং নোট করবে বুঝে বুঝে পড়বে। তো দেখো, এই তাপ সঞ্চালন এই ব্যাপারটা কি। ধরো এখানে একটা হট বডি আছে, হট বডি, আর এখানে একটা কোল্ড বডি আছে, কোল্ড বডি। মানে এটা হচ্ছে গরম বস্তু আর এটা হচ্ছে শীতল বস্তু। ওকে, কি করে বুঝবো আমরা এটা গরম বস্তু? যদি এর টেম্পারেচার এর থেকে বেশি হয় তখনই আমাদের বুঝে নিতে হবে এই বস্তুটা হচ্ছে উষ্ণ বস্তু আর এই বস্তুটা হচ্ছে শীতল বস্তু। ওকে, এবার কি হচ্ছে, এই দুটো বডিকে যদি আমি সংস্পর্শে নিয়ে আসি, ওকে, কন্ট্যাক্ট বা সংস্পর্শ বা টাচ করাই, তখন কি হবে, তখন এই হট বডি বা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ কি হবে, সঞ্চালিত হবে, বা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ প্রবাহিত হবে। তো এইভাবে কি হয়, একটা বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহিত হতে পারে। আচ্ছা, দু নম্বর, আর কিভাবে তাপ সঞ্চালন হতে পারে? ধরো এখানে একটা বস্তু তুমি নিলে, এখানে একটা বস্তু নিলে, এবার বস্তুটাতে কি করলে, এখানটায় তুমি বস্তুটাকে তাপ দিচ্ছ। তাপ দিলে কি হবে, প্রথমে এই পোরশনটা বস্তুটা গরম হবে এবং ধীরে 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 কি হবে, তাপ এই জায়গা থেকে এই দিকে কি হবে, প্রবাহিত হতে শুরু করবে। ওকে, তার মানে কি, একই বস্তুতে যদি কোনো একটা জায়গায় তুমি উত্তপ্ত করো, মানে তাপ দাও, তাহলে ওই তাপটা কি হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় ধীরে 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 সঞ্চালিত হবে। তো দেখো, তাহলে কি হচ্ছে, তাহলে তোমাদের এটা বুঝতে হবে যে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে এই যে তাপের প্রবাহ হচ্ছে বা তাপ প্রবাহিত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, তাপ সঞ্চালন। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, তাপ সঞ্চালন। লিখে নেবে তোমরা। তাহলে তাপ সঞ্চালনের যদি আমরা সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা সংজ্ঞাতে কি লিখবো, যে এক স্থান থেকে অন্য স্থানে বা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপের প্রবাহিত হওয়ার ঘটনাকে তাপ সঞ্চালন বলে। এবার তাপ সঞ্চালন কি কিভাবে হয়? তাপ সঞ্চালন মেইনলি তিনটে ভাবে হয়। একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। ওকে, তোমাদের সিলেবাসে মেইনলি পরিবহনটা আছে, তো পরিবহন নিয়ে আমরা ডিটেইলস ডিসকাশন করব। তার আগে একটু জাস্ট সংজ্ঞাগুলো দেখে নাও, পরিবহন, পরিচলন এবং বিকিরণ বলতে কি বোঝো। দেখো, তাপ সঞ্চালনের একটু সংজ্ঞাটা তোমরা দেখে নাও। কি না, উষ্ণতার পার্থক্যের জন্য উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহকে তাপ সঞ্চালন বলে। তো ধরো এখানে একটা বস্তু আছে এ, আর এখানে একটা বস্তু এর সাথে সংস্পর্শে আছে বি। এবার ধরো এটা উষ্ণ বস্তু আর এটা শীতল বস্তু। তাহলে আমি বললাম যে উষ্ণতার পার্থক্যের জন্য উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপের প্রবাহকে তাপ সঞ্চালন বলে। কিন্তু কতক্ষণ তাপ সঞ্চালন হবে? দেখো, ধরে নাও এই বস্তুটার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর এই বস্তুটার উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে কি হবে, তাহলে এখন এ বস্তুটা উষ্ণ বস্তু আর বি বস্তুটা শীতল বস্তু, তাহলে তাপ কি করবে, এ বস্তু থেকে বি বস্তুর দিকে যাবে। কতক্ষণ যাবে না, যতক্ষণ না পর্যন্ত এই দুটো বস্তুরই উষ্ণতা সমান হয়। মানে ধরো এই দুটো বস্তুর উষ্ণতা, এর যখন তাপ একে প্রবাহিত করছে তখন এর উষ্ণতা কমবে, আর এ যখন তাপ নিচ্ছে তখন উষ্ণতা বাড়বে। তো আলটিমেট যখন এ আর বি বস্তুর দুটোরই উষ্ণতা 75 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন কিন্তু আর তাপ প্রবাহিত হবে না। এই জিনিসটা তোমরা মনে রাখবে। এবার দেখো, তাপের এই যে সঞ্চালন হয়, তাপ সঞ্চালন, সেটা কি কি পদ্ধতিতে হয়? পরিবহন পদ্ধতি, পরিচালন পদ্ধতি, আর হচ্ছে বিকিরণ পদ্ধতি। এবার তোমাদের সিলেবাসে মেইনলি যেটা আছে সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। তো একটু তোমরা জাস্ট জেনে নাও এই পরিবহন আর পরিচালন আর বিকিরণ পদ্ধতিটা কি। ধরো এখানে একটা বস্তু আছে, কঠিন বস্তু। ওকে, কঠিন বস্তু। এবার এই কঠিন বস্তুটাকে আমি কি করছি, তাপ দিচ্ছি। এই কঠিন বস্তুর এই জায়গাটাতে, এই পোরশনটাতে আমি তাপ দিচ্ছি। তো এখানে যে অণুগুলো আছে, এই অণুগুলো, এটা যেহেতু কঠিন, এখানে যে অণুগুলো আছে এই অণুগুলো কি করবে, যখনই তাপ দেওয়া হয় তখন অণুগুলো ভাইব্রেট করতে থাকে। এই অণুগুলো ভাইব্রেট করতে থাকবে। ভাইব্রেট করতে করতে কি হবে, এখানে তাপ শক্তিটা, এখানে কি হয়, এখানে এই যে কম্পন হচ্ছে, সেই কম্পনের জন্য কি হবে, এই তাপ শক্তিটা আস্তে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে।
কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে এই অণুগুলোর কিন্তু জায়গা পজিশন চেঞ্জ হবে না, এই অণুগুলো যেখানে থাকলো সেখানেই থাকবে, শুধু তাপটা এখানে এই অণুতে যাবে, এখান থেকে এই অণুতে, এখান থেকে এই অণুতে, এখান থেকে এই অণুতে, এইভাবে এখান পর্যন্ত পৌঁছাবে। তো এই জিনিসটাকে বলা হয় তাপের পরিবহন। পরিচালন কোনটা? দেখো, পরিচালন হচ্ছে যে ধরো এটা একটা পাত্র, এই পাত্রটাতে জল আছে, ওকে, জল আছে, তো এখানে জলের অণুগুলো এখানে আছে এই জায়গায়। এবার যদি আমি একে তাপ দিই, তাপ দেওয়ার পর কি হবে? তাপ দেওয়ার পর এই যে প্রথমে এই সারফেসে যে জলের অণুগুলো আছে সেই অণুগুলো প্রথমে তাপটা গ্রহণ করবে, গ্রহণ করার পর ওরা কি করবে? ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওই তাপটা সঞ্চালন করবে, মানে এখানে অণুগুলোই তাপটা নিয়ে গিয়ে অন্য জায়গায় সঞ্চালন করবে, সেটাকে বলা হয় তাপের পরিচলন। আর বিকিরণ কি? ধরো বিকিরণ হচ্ছে, ধরো এখানে সূর্য আছে, এখানে সূর্য আছে আর এখানে পৃথিবী আছে, এই যে সূর্য থেকে পৃথিবীতে যে আমাদের তাপ আসে, সেই তাপটা কিভাবে আসে? সেই সূর্য থেকে আমাদের তরঙ্গের আকারে তাপটা পৃথিবীতে আসে। মানে কি বলতে চাইছি, কোন একটা বস্তু আছে, কোন একটা বস্তু, এই বস্তু থেকে যখন তাপটা তরঙ্গের আকারে এইভাবে যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে আমরা বিকিরণ বলবো। ওকে, বিকিরণ কখন হয়? যখন ওই বস্তুটা আর তাপ গ্রহণ করতে পারে না, তখন বিকিরণ হয়, সেটা আমি ডিটেলসে বলবো। তো মনে রাখবে, এই সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসে, সেই তাপটা মেইনলি বিকিরণ পদ্ধতিতে আসে। তাহলে তোমরা একটু সংজ্ঞাগুলো জাস্ট লিখে নাও, পরিবহন, পরিচালন ও বিকিরণের সংজ্ঞাগুলো, ডেফিনেশনস গুলো একটু জাস্ট লিখে নাও। তো দেখো, পরিবহন, পরিচালন আর বিকিরণ, এদের সংজ্ঞা কিভাবে লিখবে? খুবই ইজি। তো প্রথমে দেখো, পরিবহন, পরিবহনটা কি বলছে? তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে তাপ কোন বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, কিন্তু বস্তুর উপাদানের কণাগুলি স্থানাচ্যুতি ঘটে না, সেই রকম তাপ সঞ্চালনকে বলা হয় পরিবহন। এটাই তোমাদের কিন্তু সিলেবাসে আছে। মানে কি রকম হবে? মানে তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, কিন্তু যে কণাগুলো থাকবে মাধ্যমে, তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। সবচেয়ে একটা উদাহরণ হিসাবে কিরকম ভাবে মনে রাখবে পরিবহনটা, ধরো এটা তোমাদের স্কুলের এখানে অনেকগুলো বেঞ্চ আছে, এরকম বেঞ্চ আছে, ওকে। এবার এখানে একটা স্টুডেন্ট আছে, এখানে একটা স্টুডেন্ট আছে, এরকম 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 অনেকজন আছে, এরকম করে বসে আছে সবাই। এবার তোমাদের কোন একজন টিচার বললেন যে ফার্স্টে যে বসে আছে, এই যে এখানে যে বসে আছে, তাকে বলে একটা চকলেট দিল, বললো এই লাস্টে যে বসে আছে তাকে দিতে হবে, কিন্তু উঠে যেতে পারবে না, ওই পজিশনেই থেকে তাকে দিতে হবে। তখন ও কি করবে? ও একে দেবে, একে দেবে, একে দেবে, এইভাবে দেবে, এইভাবে দেবে, এইভাবে আসবে। তার মানে চকলেটটা কিন্তু এখান থেকে এখানে ট্রান্সফার হলো, কিন্তু দেখো এখানে যে যারা স্টুডেন্টরা বসেছিল তারা কিন্তু তাদের স্থান পরিবর্তন করলো না। তার মানে এই যে এই ব্যাপারটা, এখানে চকলেটটাকে তোমরা তাপ হিসাবে ধরে নাও, যে এই আমি এখানে তাপ দিচ্ছি, সেই তাপটা কিন্তু এই কণাগুলো থেকে সঞ্চালিত হচ্ছে একদম ফাইনালি, কিন্তু এখানে কণাগুলোর কোনো কিন্তু স্থানাচ্যুতি ঘটছে না। ওকে, তাহলে কি? তাহলে পরিবহনটা কি? তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে তাপ কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, কিন্তু বস্তুর উপাদানের কণাগুলি স্থানাচ্যুতি ঘটে না, সেই প্রকার তাপ সঞ্চালনকে বলা হয় তাপের পরিবহন। তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। ওকে, এবার পরিচালনটা কি? পরিচালনটা যখন লিখবে, তখন তোমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিখবে, মানে এখানটা আমি লিখিনি, যে লিখবে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে বস্তুর উপাদানের কণাগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে স্থান পরিবর্তন করে শীতলতর অংশে তাপ সঞ্চালন করে, এই প্রকার তাপ সঞ্চালনকে বলা হয় তাপের পরিবহন। এবার তাপের পরিবহনের সবচেয়ে ভালো উদাহরণ যদি বলতে চাই, তাহলে কি হবে? এই ব্যাপারটা দিয়ে তোমরা একটু খেয়াল করো, এই ব্যাপারটা কি রকম হবে? এখন আমি কি বললাম, যে এখানে যে ফার্স্ট বেঞ্চে যে বসে আছে তাকে বললাম যে একটা চকলেট দিলাম, এবং তাকেই বললাম তুমি উঠে গিয়ে লাস্ট বেঞ্চে যে বসে আছে তাকে দিয়ে এসো। তার মানে এই যে চকলেটটা দিলাম, এই চকলেটটা হচ্ছে তাপ, সেই তাপটা কি করছে? এই কণাটা নিয়ে গিয়ে ওই লাস্টে যে বসে আছে তাকে দিয়ে আসছে। তার মানে এখানে কিন্তু কণাটা নিজে স্থানাচ্যুতি করছে। ওকে, তো এই রকমের তাপ সঞ্চালনকে বলা হয় পরিচালন। আর বিকিরণ কি? বিকিরণ হচ্ছে যে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে পারিপার্শ্বিক মাধ্যম ছাড়া উষ্ণতর বস্তু থেকে তরঙ্গের আকারে তাপ সঞ্চালন হয়, সেই প্রকার তাপ সঞ্চালনকে বলা হয় বিকিরণ। কিরকম? ধরো এখানে একটা লোহার রডটা খুব গরম করা আছে, তারপর লোহার রডটা, এটা ধরো লোহার রড, এটা খুব গরম করা আছে,
এবার এর কাছে যখন তুমি হাত নিয়ে যাবে দেখবে খুব গরম লাগবে তোমাদের। কেন? কারণ ওই লোহার রডটা থেকে কিন্তু তাপ তরঙ্গের আকারে বিকিরিত হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে বিকিরণ। তো এই সংজ্ঞাটা তোমরা লিখে রাখবে। এখানে ছোট্ট করে আমি একটা জিনিস বলি, যদি এখন এই তিনটের মধ্যে তোমাদের পরীক্ষায় যদি ডিফারেন্স আসে বা পার্থক্য দেয়, পরিবহন, পরিচালন ও বিকিরণের মধ্যে পার্থক্য, তো ফার্স্ট পার্থক্য কি হবে? দেখো, পরিবহন পরিচালনের জন্য মাধ্যমের প্রয়োজন, বিকিরণের জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যে এই পরিবহন আর পরিচালন এই দুটোর গতিটা খুব আস্তে আস্তে হয়, মানে মন্থর গতি, কিন্তু বিকিরণ হচ্ছে খুব তাড়াতাড়ি হবে। ওকে। আর 3 নাম্বার কি? দেখো, পরিবহন সাধারণত কিসে হয়? কঠিনে হয়। পরিচালন কিসে হয়? সাধারণত তরল বা গ্যাসীয়তে হয়। আর বিকিরণের জন্য ওরকম কোনো ব্যাপার নেই, যখন বস্তুটার টেম্পারেচার যখন সে স্টেডি স্টেটে চলে যাবে, মানে স্থির অবস্থায়, স্টেডি স্টেট ইংলিশে বলে, তখন সে বিকিরণ করবে। ওকে। তো মোটামুটি এই ডিফারেন্স গুলো, মানে পার্থক্যগুলো একটু মনে রাখবে, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা মেনলি হচ্ছে তাপের পরিবহনের ব্যাপারে। তো পরিবহনের সংজ্ঞাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। ওকে। আর পরিবহনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর পরিবহন শুধুমাত্র কঠিনেই হয়, আর এর গতিটা খুবই ধীর। ওকে। তাহলে পরিবহনের ব্যাপারটা তোমরা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে পরিবহনের কিছু আমরা প্রাকৃতিক দৃষ্টান্ত বা ব্যবহারিক দৃষ্টান্ত আমরা দেখে নিই, যে কোথায় কোথায় পরিবহন হয় তাপের। দেখো, তাপ পরিবহনের কিছু ব্যবহারিক দৃষ্টান্ত, এগুলো কিন্তু তোমরা বাড়িতেও দেখতে পারো। প্রথম দেখো, রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম বা তামার তৈরি হয় কেন? সবার বাড়িতেই বাসনপত্র আছে, কেন তামার বা অ্যালুমিনিয়ামের তৈরি করা হয়? দেখো, রান্নার বাসনপত্র মেইনলি আমাদের কি কাজে ইউজ করা হয়? রান্না করার জন্য। এবার রান্না করার সময় আমরা তাপ দিই, গ্যাসের উপর তো ওই পাত্রটাকে রাখানো হয়, তারপর গ্যাস থেকে হিট যায়, তারপর রান্নাটা হয়। তো এবার হচ্ছে, যদি অ্যালুমিনিয়াম বা তামার পাত্রটা বানানো হয়, ওকে, তখন কি হবে? তখন এই তাপটা, এই অ্যালুমিনিয়াম বা তামা, এরা তাপের হচ্ছে সুপরিবাহী। তাহলে এরা কি করবে? এরা তাপটা খুবই ইজিলি পরিবহন করতে পারে। সেই জন্য কিন্তু রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম বা তামার তৈরি করা হয়। ওকে। নেক্সট, রোদ্রে রাখা লোহার চেয়ার ও কাঠের চেয়ার স্পর্শ করলে কি হবে? মানে ধরো, তোমরা রোদে একটা লোহার চেয়ার রেখেছো আর পাশে একটা কাঠের চেয়ার রেখেছো। এখন লোহার চেয়ারটাকে তোমরা স্পর্শ করবে আর কাঠের চেয়ারটাকে স্পর্শ করবে। এটা বাড়িতে করে দেখবে, তবে কিন্তু ভর দুপুরে করবে না, নাহলে কাঠের চেয়ারটায় কিছু অসুবিধা হবে না, লোহার চেয়ারটা হাত দিলে হাতটা পুড়েও যেতে পারে যদি খুব গরম হয়। বাড়িতে কিন্তু এটা করলে সকালবেলায় করার চেষ্টা করবে, যাতে কম তাপে এটা হয়। তো দেখো, এটা তোমরা বাড়িতে অলরেডি তোমরা এটা করে দেখতেই পারবে। কি দেখতে পারবে? যে লোহার চেয়ারটার তুলনায় কাঠের চেয়ারটার কিন্তু যে তাপ গ্রহণ করার ক্ষমতা বা তাপ পরিবহনের ক্ষমতা কিন্তু কম। মানে কাঠের চেয়ারটা সূর্য থেকে যে তাপটা আসছে, সেই তাপটাও বেশি নিতেও পারবে না, কারণ কাঠ তো। আর দ্বিতীয়ত হচ্ছে, মানে তোমাদের যদি এটা লিখতে হয়, তোমরা কিভাবে লিখবে? দেখো, যদি লোহার চেয়ার আর কাঠের চেয়ারটাকে রোদে রাখার পর যদি ওটাকে স্পর্শ করা হয়, তাহলে লোহা হচ্ছে তাপের সুপরিবাহী। তো সেই জন্য কি হবে? ওই লোহার চেয়ার থেকে তাপ হাতে খুব ইজিলি ট্রান্সফার করতে পারবে, কারণ হাতটা আমাদের তখন শীতলতম বস্তু। তো সেই জন্য কি হবে? লোহা যেহেতু তাপের খুব সুপরিবাহী, সেই জন্য লোহার চেয়ারটা কিন্তু খুবই গরম লাগবে। ওকে। নেক্সট হচ্ছে, শীতকালে উল বা পশমের পোশাক পরা হয় কেন? শীতকালে উল বা পশমের পোশাক পরা হয় কেন? দেখো, এই শীতকালে এই যে পোশাকগুলো বানানো হয় উল বা পশমের, তো এদের মাঝে কি থাকে জানো? এদের মাঝে অনেক কিন্তু এয়ার গ্যাপ থাকে, মানে বায়ু থাকে। আর বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। সেই জন্য কি হয়? সেই জন্য আমাদের শরীর যে গরম, সেই গরমটা কি হচ্ছে? বাইরে বেরোতে পারে, মানে তাপটা পরিবহন হতে পারে না, সেই জন্য কিন্তু শরীরটা গরম থাকে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, শীতকালে কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে বেশি ঠান্ডা মনে হয় কেন? শীতকালে কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে বেশি ঠান্ডা হয় কেন? কারণ দেখো, কারণ হচ্ছে শীতকালে কি হয়? আমাদের পাথরটা অতিরিক্ত অতিরিক্ত শীতল থাকে, তাহলে কি হবে? আমাদের শরীর থেকে তাপটা পাথরে ট্রান্সফার হয়ে যাবে, সেই জন্য আমাদের কিন্তু ঠান্ডা মনে হবে। এগুলো সব কিন্তু এক্সপ্লেনেশন গুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। আচ্ছা, তারপর হচ্ছে
কেটলির হাতলে বেদ জড়ানো হয় কেন? দেখো কেটলির হাতলে যখন কেটলিতে চা করা হবে বা জল গরম করা হবে তখন যদি ওই কেটলিটাকে আমরা ধরে নিই তখন কি হবে, ওই কেটলির ডান্না থেকে তাপ আমাদের হাতে ট্রান্সফার হবে, মানে পরিবহন হবে। তার ফলে কি হবে, তার ফলে আমাদের খুব গরম লাগবে হাতে। কিন্তু ওখানে যদি একটা বেদ জড়ানো থাকে তাহলে বেদটা হচ্ছে কুপরিবাহী, তার জন্য কি হবে, কেটলির হাতল থেকে কিন্তু আমাদের হাত অব্দি ওই তাপটা পরিবহন করতে পারবে না, সেই জন্য আমাদের কিন্তু তাপটা লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে রাখলে তা গলে না, মানে যদি কারোর বাড়িতে বরফ থাকে তাহলে দেখবে ওটা কাঠের গুঁড়ো দিয়ে দেবে, দেখবে কিন্তু ওটা গলবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘরের চাল শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা। মানে কি, মানে যেসব ঘরে খড়ের চাল থাকে, খড়ের চাল, মাটির বাড়ি যাদের আছে দেখবে মাটির বাড়ি এবং খড়ের চাল শীতকালে এবং গ্রীষ্মকালে খুবই আরামদায়ক। শুধু বর্ষাকালে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে বর্ষাকালে কি হয়, জল টল আসে তো, বৃষ্টি হয় তো, সেই জন্য কিন্তু এটা খুবই অসুবিধা হয়। তো তোমরা কি করবে, তোমরা হচ্ছে এইটা অবশ্যই করবে যে খড়ের চাল শীতকালে কেন গরম হয় এবং গ্রীষ্মকালে কেন ঠান্ডা হয়। এরপর দেখো লাস্ট, তোমরা দেখেছো যাদের গ্রামে বাড়ি দেখবে শীতকালে হাঁস যাদের আছে, হাঁস ওরা দেখবে পালকটা এরকম ফুলিয়ে রেখে দেয় শীতকালে, দেখবে তোমরা। তো কেন, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কেন হয়। তো এগুলো মেইনলি সবগুলোই হচ্ছে কিন্তু তাপের পরিবহনের জন্যই হয়, মানে পরিবহনের জন্য হয় বা হয় না। এগুলো তো এই যেমন এই কেটলির হাতলে বেদ জড়ানো হয় কেন, এটা পরিবহনটা হতে দেয় না, ওই বেদটা পরিবহনটা হতে দেয় না। তো এগুলো মোটামুটি সবই হচ্ছে তোমাদের কিন্তু পরিবহনের আন্ডারে আসে, আর এই কোশ্চেন কিন্তু আসতেই পারে। তারপরে এখানে আরো একটা ভালো কোশ্চেন আছে, যেটা হচ্ছে শীতকালে একটা জিনিস দেখবে শীতকালে অনেক মানুষ সোয়েটার পরে না, 3টে জামা পরে নেয় একসাথে, 1টা 2টো 3টে। লোকে বলে কি পাগলে, শীতকালে সোয়েটার না পরে 3টে জামা পরেছে, ওই কিন্তু বুদ্ধিমান আসল। কারণ 3টে জামা পরলে জামার মাঝে কি হবে, এয়ার গ্যাপ থাকবে, মানে বায়ু থাকবে, আর বায়ু তো তাপের কুপরিবাহী। এইটা কিন্তু মনে হয় সে কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ করছে। কিন্তু হ্যাঁ, আমরা 3টে জামা কেন পরি না, কারণ 3টে জামা পরলে আমাদের পক্ষে অসুবিধা, এক্সেস করাটা মানে এমনি নর্মাল কোনো কাজের ক্ষেত্রে সেটা অনেক অসুবিধা হয়, সেই জন্য 3টে জামা পরে না, সবাই সোয়েটারই পরে। কিন্তু এটা কিন্তু অনেক হেল্পফুল, মানে 3টে জামা পরা, একটা সোয়েটার থেকে 3টে জামা পরা অনেক ভালো। আরেকটা জিনিস হয়, দেখবে শীতকালে তোমরা পুরনো কোনো লেপ ঢাকা নেবে আর নতুন কোনো লেপ ঢাকা নেবে, দেখবে নতুন লেপে বেশি তোমাদের আরাম দেবে। কেন, কারণ পুরনো লেপটা কি হয়, চাপা পড়ে যায়, মানে ওটা অনেক জড়ো হয়ে যায়, তার মধ্যে এয়ার গ্যাপ থাকে না, বায়ুর কোনো গ্যাপ থাকে না। কিন্তু নতুন লেপ অনেক ফুলো হয়, তার মধ্যে এয়ার গ্যাপ থাকে। আর এয়ার গ্যাপ কি হচ্ছে, এয়ার গ্যাপ তাপ সঞ্চালন করতে বাধা দেয়, মানে বায়ু হচ্ছে সবচেয়ে তাপের বেশি কুপরিবাহী। তো সেইগুলো কিন্তু সেই জন্য কিন্তু ওই মোটা লেপটা মানে নতুন লেপটা কিন্তু খুব হেল্প করে। তো এগুলো সবই কিন্তু তোমাদের বারবার বলছি, এই কোশ্চেনগুলো তোমরা লিখবে এবং এগুলোর এক্সপ্লেনেশন অবশ্যই তোমরা লিখবে। এক্সপ্লেনেশন কিন্তু লিখতেই হবে, মানে কেন হয়। কোশ্চেনগুলো কিরকম পড়বে দেখো, যে রান্নার বাসনপত্র অ্যালুমিনিয়াম বা তামার কেন করা হয়, 2 মার্কসের কোশ্চেন আসবে। বা এরকম আছে, রোদে রাখা লোহার চেয়ার এবং কাঠের চেয়ার স্পর্শ করলে কোনটি বেশি গরম লাগে এবং কেন, এটা কোশ্চেন আসবে। শীতকালে উল বা পশমের পোশাক বেশি আরামদায়ক কেন, সবগুলো উত্তর হবে তাপের পরিবহন দিয়ে। ওকে, আমি এক্সপ্লেনেশন গুলো লিখছি না, আমি জাস্ট মুখে তোমাদের বলে দিলাম, তোমরা এক্সপ্লেনেশন গুলো কিন্তু ভালো করে খাতায় লিখবে। ওকে, আর এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এরপর যেটা করাবো সেটা আরো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা হেডিং দেবে তাপ পরিবাহিতা। দেখো তাপ পরিবাহিতা কি, বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন হয়। এই যে কোনো একটা পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলে তাপ পরিবাহিতা। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তাপ পরিবাহিতা কি, তাহলে কি বলবে না, পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। ওকে, এবার তাপ পরিবাহিতা কোন পদার্থের ক্ষেত্রে বেশি। তাপ পরিবাহিতা দেখো ধাতব পদার্থ আছে আর অধাতু বা অন্যান্য। তো মনে রাখবে তোমরা যে ধাতব পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি হয়। ওকে, আর অধাতু বা অন্যান্য পদার্থের তাপ পরিবাহিতা ধাতব পদার্থে কম বা খুবই কম হয়। ওকে, আচ্ছা অধাতু পদার্থ যেমন হচ্ছে বা অন্যান্য, এখানে যদি উদাহরণ চাই যে তাপ পরিবহন করতে পারে না, যেমন কাগজ, কাঁচ, তারপরে কাঠ, শুষ্ক বায়ু, এরা কিন্তু তাপ পরিবহন করতে পারে না। আর যেসব ধাতব পদার্থ আছে সেগুলো সবাই মোটামুটি তাপ পরিবহন করতে পারে, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপা।
তো মনে রাখবে ধাতব পদার্থের মধ্যে রূপা সবচেয়ে ভালো হচ্ছে তাপের পরিবাহী। ওকে, তো দেখো তাহলে যেসব পদার্থ তাপ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তাপের সুপরিবাহী, আর যেসব পদার্থ তাপ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় তাপের কুপরিবাহী। তো যারা তাপের কুপরিবাহী হয় তার যেমন কাগজ, কাঠ, কাঁচ, শুষ্ক বায়ু, এরা হচ্ছে অপরিবাহী। এই অপরিবাহীটাকে অনেক সময় তাপের অন্তরকও বলা হয়। আর সুপরিবাহী কোনগুলো? সুপরিবাহী রূপা, তারপরে হচ্ছে রূপা না, এটা রূপো, রূপা না রূপো, রূপা তো একটা নাম হয়ে গেল, আর রূপো হচ্ছে ধাতু। আচ্ছা, তারপর হচ্ছে লোহা, অ্যালুমিনিয়াম, লিখে নেবে তোমরা, তামা, যেসব ধাতুগুলো আছে সেগুলো সবই হচ্ছে মেইনলি তাপের সুপরিবাহী। চলো এরপর তোমরা দেখে নেওয়া যাক একটা মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন যেটা আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক যেটাকে আমরা লিখি বড় হাতের কে দিয়ে। চলো এটা দেখে নেওয়া যাক কি করে করা হয়, কি করে এটার ক্যালকুলেশন করা হয়। তাপ পরিবাহিতাঙ্ক, দেখো এর ক্যালকুলেশন কি করে করা হয়। আগে তোমরা জিনিসটা বুঝে নেবে, একদম ইজি। ধরো এক মিনিট, জাস্ট এ মিনিট। পেন যদি ডিস্টার্ব না করে তাহলে লেকচার ভালো হয় না, এই জন্য পেনের ডিস্টারবেন্সটা একটু দরকার আছে। কারণ কি? কারণ পেনটাও একটু রেস্ট নিতে চায়, এটা হচ্ছে কারণ। সবাই চায় একটু করে রেস্ট নিতে, তাই জন্য পেনটাও একটু চাই যে তারা একটু রেস্ট পাক। ওকে, তো দেখো তাপ পরিবাহিতাঙ্ক, ধরো এখানে একটা এরকম একটা অবজেক্ট নিয়েছো, এরকম অবজেক্ট, ওকে, এরকম একটা অবজেক্ট নিয়েছো। এবার এই অবজেক্টটাতে কি করা হচ্ছে? হিট সাপ্লাই করা হচ্ছে। কোন দিক থেকে কোন দিকে হিট সাপ্লাই করা হচ্ছে? সেটা হচ্ছে এই সাইড থেকে তাপ দেওয়া হচ্ছে এবং তাপটা আস্তে 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 ট্রান্সফার হয়ে হয়ে এদিকে আসছে। তো দেখো এই যে সাইডটা আছে, এই সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা, এদের ক্ষেত্রফল হচ্ছে এ, মানে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে, ক্ষেত্রফল এ। তো এই দিকটা যদি ক্ষেত্রফল এ হয়, এই দিকেরটারও ক্ষেত্রফল এ হবে। এখান থেকে যখন তাপ দেওয়া হচ্ছে, এই পোরশনটার যে উষ্ণতা, এই পোরশনটার যে উষ্ণতা বা তাপমাত্রা, সেটাকে আমি বলছি θ2। এবার দেখো যেহেতু এইদিকে তাপ দেওয়া হচ্ছে, তাহলে এই পোরশনটার উষ্ণতা বেশি হবে, আস্তে 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 কমতে কমতে এই যে সাইডটা আছে, এই সাইডটার উষ্ণতা কম হবে। ধরে নাও এই সাইডটার উষ্ণতা হচ্ছে θ1 বা তাপমাত্রা θ1 হলো। আর এই দুটো সাইডের মাঝে, এই দুটো সাইডের মাঝে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে কত? ডি। ক্লিয়ার? এখান থেকে যে তাপ দেওয়া হচ্ছে সেই তাপটার পরিমাণ হচ্ছে কিউ। কতক্ষণ ধরে তাপ প্রবাহিত করা হচ্ছে? ধরে নাও টি টাইম ধরে তাপ প্রবাহিত করা হচ্ছে, টি টাইম ধরে তাপ প্রবাহিত করা হচ্ছে। তাহলে বলো তো এই দুটো পৃষ্ঠতলে, এখানে একটা পৃষ্ঠতল আছে, এখানে একটা পৃষ্ঠতল আছে, এই দুটো পৃষ্ঠতলে তাপমাত্রার পার্থক্য কত হবে? দেখো তাপমাত্রার পার্থক্য বলতে, এটা কিন্তু তাপমাত্রার পার্থক্য বলতে এইদিকে তাপমাত্রা বেশি, এইদিকে তাপমাত্রা কম, তাহলে এখানে কি হয়ে যাবে? θ2 - θ1। এটা হলো তাপমাত্রার পার্থক্য। তাহলে টি সময় ধরে তাপ দেওয়া হচ্ছে, এই দিকটা তাপমাত্রা θ2, এই দিকটা তাপমাত্রা θ1, এই দুটো সাইডের মাঝে ডিসটেন্স বা দূরত্বটা হচ্ছে ডি, আর এখান থেকে কিউ পরিমাণ তাপ দেওয়া হচ্ছে, আর এই দুটোর ক্ষেত্রফল হচ্ছে এ। এবার এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, মানে আমরা যেটা বলি কি পরীক্ষালব্ধভাবে দেখা গেছে এই যে তাপ কিউ প্রপোর্শনাল টু হচ্ছে এ, মানে যত এই সাইডগুলোর এরিয়া যত বেশি হবে, যত এই সাইডগুলোর এরিয়া বেশি হবে তত বেশি আর কি তাপ লাগবে। 2 নাম্বার কিউ প্রপোর্শনাল টু হচ্ছে টি, মানে যত সময় ধরে তুমি তাপ দেবে তত বেশি তাপ লাগবে। 3 নাম্বার কিউ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু সারফেস, মানে কিউ সমানুপাতিক এই দুটো তাপমাত্রার যে পার্থক্য, সেই পার্থক্যের সাথে যে সমানুপাতিক, দ্যাট ইজ θ2 - θ1। আর কি রয়ে গেল? আর হচ্ছে এই দূরত্বটা। দেখো এটা তোমরা মনে রাখবে, যত দূরত্ব বেশি হবে তত তাপ কম লাগবে, সেই জন্য কি হয়? কিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/d। ওকে, তাহলে কি হলো? কিউ প্রপোর্শনাল টু এ, কিউ প্রপোর্শনাল টু টি, কিউ প্রপোর্শনাল টু θ2 - θ1, আর কিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি বা কিউ প্রপোর্শনাল টু 1/d।
এই চারটেকে যখন তোমরা একসাথে লিখবে, যখন তোমরা এই চারটেকে একসাথে লিখবে তখন কিভাবে লিখবে, কিউ প্রপোর্শনাল টু টি, টিটা আগে লিখলাম বা এ লিখছি, এ টি, এই যে এ টি থিটা 2 মাইনাস থিটা 1 বাই হচ্ছে ডি। এটা হচ্ছে আমরা পরীক্ষা লব্ধ থেকে পাই। এবার পরীক্ষা লব্ধ থেকে এটা আমরা পেলাম কিউ প্রপোর্শনাল টু এ টি থিটা 2 মাইনাস থিটা 1 বাই ডি। এবার এই প্রপোর্শনালটাকে তুলতে গেলে যখন আমরা ইকুয়াল দেবো তখন ইকুয়াল দিলে তো একটা কনস্ট্যান্ট লাগে, ইকুয়াল দিলে তো একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবকটাই হচ্ছে কে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আমাদের আলটিমেট কি হবে, কিউ সমান কে এ টি থিটা 2 মাইনাস থিটা 1 বাই হচ্ছে ডি। এই যে এই কেটাকেই বলা হচ্ছে, এখানে এই যে কে পেলাম, এই কেটাকেই বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। খুবই সোজা। এবার এখান থেকে একটু কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, কিরকম, যে আমি যদি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়িয়ে দিই তাহলে কি তাপ বেশি লাগবে না কম লাগবে, এদের দৈর্ঘ্য আমি এই দুটো প্রান্তের মধ্যে ডিসটেন্স বাড়িয়ে দিলাম তাহলে তাপ বেশি লাগবে না কম লাগবে। ওকে, টেম্পারেচার ডিফারেন্স যত বেশি, যত দুটো সাইডের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স বেশি করব বা পার্থক্য বেশি করব তত হিট বেশি লাগবে না কম লাগবে, এরকম মতো আসতে পারে। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, আলটিমেট আমরা পেলাম কিউ ইকুয়াল টু কে এ থিটা 2 মাইনাস থিটা 1 ইনটু টি বাই ডি। ওকে, তো এখানে এই কেটা হলো কি আমাদের তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে এই ফর্মুলা থেকে তোমাদের এবার এই কে এর সংজ্ঞা, কে এর একক, কে এর ডাইমেনশন, এগুলো কিন্তু তোমাদের এবার ভালো করে করতে হবে। তো এটা আমি মুছে নিচ্ছি, মুছে দেওয়ার পর আমি এখান থেকে এর সংজ্ঞাটা কিভাবে তোমরা লিখবে সেটা আমি তোমাদের বলছি। দেখো তাহলে কিউ সমান আমাদের কত আসছে, কিউ সমান আসছে কে এ টি থিটা 2 মাইনাস থিটা 1 বাই ডি। একটা জিনিস মনে রাখবে, এই যে থিটা 2 মাইনাস থিটা 1 বাই ডি এটাকে বলা হয় উষ্ণতার নতি। ওকে, এই টার্মটা একটু মনে রাখবে, উষ্ণতার নতি, এক নম্বরের এমসিকিউ দিতে পারে। তাহলে তোমরা দেখো এখান থেকে আমাদের কে সমান কত আসছে, কে সমান আসছে কিউ ইনটু ডি বাই এ ইনটু টি ইনটু হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। এবার এর সংজ্ঞাটা তোমরা কি করে করবে, এটাকে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাও বলে। এর সংজ্ঞাটা কি করে করবে, এর সংজ্ঞাটা করার সময় শোনো, এটা 1 করে দাও মানে একক করে দাও, টিটা 1 করে দাও মানে 1 সেকেন্ড, এটাকেও 1 করে দাও আর এটাকেও 1 করে দাও, তাহলে দেখো কে সমান কি হয়ে যাবে। তার মানে তোমরা সংজ্ঞাটা যখন লিখবে তখন কিভাবে লিখবে, এইভাবে লিখবে, কোন পদার্থের একক বেগ, এই যে একক বেগ, এটা এক ডিটা হচ্ছে বেগ, কোন পদার্থের একক বেগ ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এই যে একক প্রস্থচ্ছেদ মানে এটা, কোন পদার্থের একক বেগ, কোন পদার্থের একক বেগ ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে, এই যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটাই হলো তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাহলে তোমরা সংজ্ঞাটা কিন্তু লিখে নেবে, আমি যেটা বললাম সংজ্ঞাটা লেখার সময় মনে রাখবে এগুলো সব একক হবে। ওকে, তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞাটা কে লিখে নিতে পারবে। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে তাহলে কে এর একক কি হবে, কে এর একক তোমরা একটু নিজেরা করো, কে এর একক কি হবে। দেখো যদি কে এর একক এখান থেকে বের করতে হয় তাহলে দেখো কিউ এর একক কি বলো, কিউ এর একক কি হবে, কিউ এর একক কি হবে, সিজিএস সিস্টেমে কিউ এর একক কি হবে, বা এসআই তেও যদি তোমরা বলতে চাও এসআই সিস্টেমে বলো আগে কিউ এর একক কি হবে। দেখো এখন এখানে কে এর একক যদি বের করতে হয় তাহলে সিজিএস একক, তাপের সিজিএস একক কি হয়ে যাবে ক্যালোরি, এখানে ডিসটেন্স আছে ডিসটেন্সের সেন্টিমিটার, এখানে এরিয়া, এরিয়ার জন্য সেন্টিমিটার স্কয়ার, নিচে আছে টাইম, টাইমের জন্য সেকেন্ড, আর এখানে টেম্পারেচার ডিফারেন্স ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কয়ার সেকেন্ড ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এখানে হয়ে যাবে ক্যালোরি সেমি টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1 পার ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এটা হয়ে যাবে। বা এটাকে এইভাবে লিখতে পারো ক্যালোরি পার সেমি সেকেন্ড ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও লিখতে পারো। ওকে, বা ক্যালোরি পার সেমি ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এসআইটা কি হবে, এসআই কি হবে, এই তো ক্যালোরির জায়গায় জুল হবে। ওকে, ক্যালোরির জায়গায় কি হবে জুল হবে,
আর মিটার এই এখানে কি হবে, এটার জায়গায় হবে মিটার, আর এরিয়াটা হবে মিটার স্কয়ার, টাইমটা সেকেন্ডে থাকবে, আর এটা হয়ে যাবে কেলভিন। তার মানে আলটিমেট কি হবে, যদি এসআই তে বলা হয়, এসআই তে হবে কি, এসআই তে হবে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে এখান থেকে জাস্ট লিখে নেবে তোমরা সিম্পল, এটা হবে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, বা এটাকে আগে পিছিয়ে লিখতে পারো, এটা এসআই হচ্ছে কে এর একক। ওকে, আর এফপিএস এ তাহলে কি হবে, এফপিএস 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 সিস্টেমে আমাদের কত হবে, এফপিএস সিস্টেমে তোমরা করে দেখবে ব্রিটিশ থার্মাল একক, ফুট ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। ওকে, তো এটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করবে। এছাড়া যেটা পড়তে পারে একটা পরীক্ষায়, সেটা হচ্ছে কে এর মাত্রা। দেখো কে এর মাত্রাটা তোমরা একটু মনে রাখবে, এখান থেকে তোমরা যদি কে এর মাত্রাটা করতে যাও ভালো, কিন্তু কে এর মাত্রাটা তোমরা জাস্ট এখানে মনে রাখবে। দেখো এখানে শক্তির মাত্রা, এখানে হবে দৈর্ঘ্যের মাত্রা, এখানে এরিয়ার মাত্রা, এখানে টাইম হবে, আর এখানে থিটা টু মাইনাস থিটা 1। তাহলে কে এর মাত্রা কি হবে, ml t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, ml t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। এটাও কিন্তু পড়তে পারে পরীক্ষায়, আর এটা কিন্তু তোমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখার চেষ্টা করবে। ওকে, তাহলে এখান থেকে পুরো কে এর মাত্রা আরে সবকিছু তোমাদের বলে দেওয়া হলো, এটা কিন্তু তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে। একটা জিনিস দেখে রাখো, দেখো এই কেটাকে আমরা কি বললাম, কেটাকে বলছি তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তো এই কে এর এটা একটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য মনে রাখবে, যারা কুপরিবাহী, তাপের কুপরিবাহী বা অন্তরক, তাদের ক্ষেত্রে এই কে এর মানটা হচ্ছে 0, আর যারা তাপের সুপরিবাহী তাদের ক্ষেত্রে এই মানটা হচ্ছে ইনফিনিটি বা অসীম। ওকে, এটা মনে রাখবে। তাহলে কাদের ক্ষেত্রে কে এর মান 0 হয়, যারা হচ্ছে তাপের কুপরিবাহী। এটা কিন্তু 1 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালো করে তোমরা করে রাখবে। ওকে, তাহলে আদর্শ অন্তরকের ক্ষেত্রে কি হয়, কে এর মান 0, বা আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে কে এর মান 0, আর আদর্শ পরিবাহীর জন্য কে এর মান হচ্ছে ইনফিনিটি বা অসীম। এটা 1 নম্বরের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট টপিক, যেটা হচ্ছে কি তাপীয় রোধ। তাপীয় রোধ, এখানে একটা 1 মার্কের কোশ্চেন আছে, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস ইউনিট বলতে কি বোঝো। এটা তোমরা বাড়িতে করবে এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট। ওকে, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস ইউনিট বলতে কি বোঝো। আচ্ছা, এরপর দেখো তাপীয় রোধ। এখান থেকে আমরা একটু আগে দেখলাম যে কিউ সমান কত হলো, কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা 1 বাই টি। আচ্ছা বলো তো এখান থেকে কিউ বাই টি সমান তাহলে কত হবে, কিউ বাই টি সমান আমরা লিখতে পারি কত, কে এ থিটা টু মাইনাস থিটা 1 বাই ডি। এবার এই কে আর এটাকে আমি নিচে লিখছি, তাহলে এটা আমি এইভাবে লিখতে পারি 1 বাই কে ইন্টু ডি বাই এ, এভাবে আমরা লিখতে পারি। এটাকে জাস্ট আমি নিচে লিখে দিয়েছি। এবার ধরো ওহমস ল তোমরা পড়েছো, ওহমস ল কি না, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য ধরে নাও এটা V2 এটা V1, তাহলে বিভব পার্থক্য কত হবে V2 মাইনাস V1। এবার ধরো এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I, তো কোন পরিবাহীতে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক হয়। সো এখান থেকে আমরা লিখতে পারি কি V2 মাইনাস V1 ইকুয়াল টু I ইনটু R। সো এখান থেকে আমরা I সমান কত লিখতে পারি, V2 মাইনাস V1 বাই হচ্ছে R। তো দেখো এটার সাথে এটাকে যদি আমরা কম্পেয়ার করি, এখানে দেখো কিউ বাই টি সমান যদি আমরা I বলি, সমান না, এটাকে আমরা বলতে পারি যে তাপ প্রবাহিত হচ্ছে তাপ প্রবাহের হার, মানে কত সময়ে কত তাপ প্রবাহিত হচ্ছে ওটাকে বলা হয় তাপ প্রবাহের হার। তো তাপ প্রবাহের হারটাকে যদি আমরা কারেন্টের সাথে আমরা ইকুয়াল করি, তাহলে দেখো এখানে এই যে নিচে টার্মটা আছে আর সেটা দেখো এটার সাথে আমি ইকুয়াল করতে পারি, মানে আমি বলতে পারি এখানে আর ইকুইভ্যালেন্ট টু বা সমতুল্য 1 বাই কে ডি বাই এ। তার মানে এই যে টার্মটা এলো 1 বাই কে ডি বাই এ, এই টার্মটাকে আমরা কি বলতে পারি, এই টার্মটাকে আমরা বলতে পারি তাপীয় রোধ। ওকে, তাপীয় রোধ 1 বাই কে ইন্টু ডি বাই এ, 1 বাই কে ইন্টু ডি বাই এ, এই রাশিমালাটাকে আমরা কি বলতে পারি, এই রাশিমালাটাকে আমরা বলতে পারি পরিবাহী তাপীয় রোধ। কেন, কারণ এই ইকুয়েশনগুলোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা আমরা পাচ্ছি।
এবার দেখো, ধরো এই পরিবাহীটার লেন্থ হচ্ছে a এবং ক্রস সেকশন এরিয়া a, তাহলে আমরা কি জানি r সমান রো l বাই a। রোটা হচ্ছে কি, রোটা হচ্ছে রোধাঙ্ক। তাহলে এখন আমি যদি এটাকে কম্পেয়ার করি, দেখো এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে রো l বাই a, বা ধরে নাও এটা ডিসটেন্সটা d, এখানে যে ডিসটেন্সটা আছে এখানেও সেম ডিসটেন্সটা আছে, তাহলে এখানে d বাই a বলতে পারি। তাহলে এখানে দেখো এই রোটার সাথে দেখো ইকুয়াল করলে আমরা কোনটাকে পাচ্ছি, 1 বাই k টাকে। মানে এই জায়গায় যদি এটা সমান আমাদের r হয়, আর এটা সমান যদি আমরা এইভাবে লিখি রো ইনটু d বাই a, তো d বাই a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি রো সমান কি পাচ্ছি, 1 বাই k। তার মানে এই যে রোটাকে আমরা ওহমের সূত্রে আমরা কি জানি, ওহমের সূত্রে ওটাকে আমরা জানি রোধাঙ্ক। তাহলে এখানে এই যে 1 বাই k, এই যে টার্মটা পাচ্ছি 1 বাই k, এই যে 1 বাই k, এটাকেও আমরা বলতে পারি তাপীয় রোধাঙ্ক। ওকে, 1 বাই k এই টার্মটাকে আমরা কি বলতে পারি, তাপীয় রোধাঙ্ক। এটা তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে কি পাচ্ছি, 1 বাই k টাকে আমরা কি পারি, তাপীয় রোধাঙ্ক। আর এখানে এই যে টার্মটা পেয়েছি 1 বাই k d বাই a, এটাকে আমরা বলতে পারি তাপীয় রোধ। এটাকে মানে আমরা কি করলাম, আমরা একটার সাথে একটাকে কম্পেয়ার করলাম ওহমের সূত্রের সাথে। আমরা এখানে এই যে আমরা পরিবাহিতাঙ্কটা পেয়েছি, তো এই দুটোকে আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এখান থেকে আমরা এখানে দেখলাম যে এই টার্মটা এই r এর সাথে ইকুয়াল হচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি কি, তাপীয় রোধ। আর r এর ভ্যালু হচ্ছে রো d বাই a, তো এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি এটা কেটে যাবে, তাহলে 1 বাই k টা হচ্ছে আমাদের তাপীয় রোধাঙ্ক। ওকে, তো এরপর একটা ছোট্ট জিনিস তোমাদের আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা আর একটা হচ্ছে স্থির অবস্থা। স্থির পূর্ব অবস্থা, স্থির অবস্থা, এটা জাস্ট একটু তোমরা মনে রাখবে তাহলেই হবে। তোমরা কিন্তু এটা নোট করবে, এখান থেকে কিন্তু 1 বাই k এর মানে তাপীয় রোধাঙ্কের একক, তাপীয় রোধাঙ্কের মাত্রা মানে ডাইমেনশন, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। দেখো স্থির পূর্ব অবস্থা আর হচ্ছে স্থির অবস্থা। স্থির পূর্ব অবস্থা আর স্থির অবস্থা কি, ধরো এটা একদম ইজি। ধরো এটা একটা আমাদের লোহার দণ্ড। ওকে, লোহার দণ্ড। এবার কি হচ্ছে, এটাকে আমি তাপ দিচ্ছি, এটাকে আমি তাপ দিচ্ছি। আচ্ছা, তাপ দিলে কি হবে, তাপ দিলে প্রথমে এখানে যে অণুগুলো ছিল সেগুলো তাপ গ্রহণ করবে, ভালো করে বুঝবে, সেগুলো তাপ শোষণ করবে। শোষণ কতক্ষণ পর্যন্ত করবে, যতক্ষণ না ও ম্যাক্সিমাম, যতক্ষণ পর্যন্ত ও শোষণ করতে পারে ততক্ষণ করবে। তারপর কি হবে, তারপর এর একটা উষ্ণতা স্থির হয়ে গেলে এই তখন কি করবে, এই পাশের অণুগুলোকে তাপ সরবরাহ করবে। ওকে, এইভাবে এও ম্যাক্সিমাম স্যাচুরেশন চলে এলে আর যখন ও তাপ গ্রহণ করতে পারছে না, তখন এই অণুগুলোকে দেবে। তার মানে দেখো কন্টিনিউয়াস এ একে দেবে, এ একে দেবে, এ একে দেবে, এ একে দেবে, এইভাবে চলতে থাকবে। এই অবস্থাটাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা। মানে যখন কি হবে, যখন উষ্ণতা ক্রমাগত আস্তে 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 বাড়তে থাকবে, মানে প্রত্যেকটা স্তরে তাপ গ্রহণ করতে থাকবে, তখন সেই অবস্থাটাকে বলা হয় স্থির পূর্ব অবস্থা। ওকে, স্থির পূর্ব অবস্থা মানে মানে কি রকম, এই অবস্থাতে কি হবে, প্রত্যেকটা স্তরে মানে প্রত্যেকটা জায়গাতেই কি হবে, এই তাপটা আস্তে আস্তে গ্রহণ করবে, এবং একটা স্তর গ্রহণ হলে আবার অন্য স্তরে যাবে, অন্য স্তর গ্রহণ হলে আবার অন্য স্তরে যাবে, অন্য স্তরে যাবে, এইরকম। এবার দেখো, ধরো যখন তুমি এখান থেকে তাপ দিচ্ছ, তখন এই পোর্শনটা আর তাপ গ্রহণ করতে পারছে না, তখন ও কি করবে, ওকে দিয়ে দিল। এইভাবে করতে করতে কি হবে, একটা টাইম পর এই পুরো যে দণ্ডটা আছে, এই পুরো দণ্ডটা কিন্তু আর তাপ গ্রহণ করতে পারবে না বা আর তাপ শোষণ করতে পারবে না। মানে আমি তখন যদি আরো তাপ দিই, তখন এ কিন্তু আর তাপ শোষণ করতে পারবে না। মানে যতক্ষণ স্থির পূর্ব অবস্থা ছিল ততক্ষণ পর্যন্ত শোষণ করতে পারবে, কিন্তু তারপরে যখন আরো তাপ দেবো তখন ও কিন্তু আর তাপ শোষণ করতে পারবে না। তাহলে সেই তাপটা কি হবে, তখন যখন ও আর তাপ গ্রহণ করতে পারবে না, তখন কিন্তু উষ্ণতা কিন্তু স্থির হয়ে যাবে, মানে উষ্ণতা কিন্তু আর এটা বাড়বে না। তখন কারণ কি, কারণ তখন ও তো তাপ শোষণ করতে পারছে না। স্থির পূর্ব অবস্থাতে ও তাপ গ্রহণ করছিল, মানে ধীরে ধীরে তাপ গ্রহণ করছিল, তার জন্য ওর ক্ষেত্রে উষ্ণতা কিন্তু বাড়ছিল, মানে উষ্ণতা কিন্তু স্থির ছিল না। কিন্তু একটা টাইম পর ওরা তাপ শোষণ করার ক্ষমতা নেই, তাপ শোষণ আর করতে পারছে না, তখন কি করবে, তখন যদি আমাদের আরো তাপ দেয়া হয়, তখন কি করবে, তখন এর উষ্ণতাটা স্থির থাকবে, এবার বাকি যে তাপটা যাবে সেটা কি করবে, সেটাও বিকিরণ করে দেবে, রেডিয়েশন করে দেবে। তো যখন
তাপ দেওয়ার পর এই বস্তুটা যখন উষ্ণতাটা স্থির থাকবে আর যখন তাপ শোষণ করতে পারবে না, তখন অতিরিক্ত তাপটা কি করবে, ও তরঙ্গের আকারে বিকিরণ করে দেবে। এই অবস্থাটাকে বলা হয় স্থির অবস্থা বা স্থিরাবস্থা। ওকে, তাহলে স্থির পূর্ব অবস্থা, একটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা আর একটা হচ্ছে স্থির অবস্থা। তাহলে স্থির অবস্থাতে কিন্তু উষ্ণতাটা স্থির থাকবে, মানে এটা তোমরা দেখতে পারো একটা ঘরে এক্সপেরিমেন্ট করে, একটা লোহার দণ্ড নেবে, এভাবে এখানে হিট দেবে, এই সাইডে হিট দেবে, দেখবে আস্তে 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 এটার তাপমাত্রা বাড়ছে 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 বাড়ছে, তখন হচ্ছে স্থির পূর্ব অবস্থা। কিন্তু বাড়তে 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 দেখবে একটা টাইম পর লোহারটা খুব গরম হয়ে যায়, লাল কালারের হয়ে যাবে একদম, তখন কিন্তু দেখবে তখন ওকে আর হিট দিলে ওর কিন্তু তাপমাত্রার কোথাও বাড়ছে না, সব জায়গাটায় উষ্ণতা সেম হয়ে গেছে, তখন ও কি করবে, তখন ও তরঙ্গের আকারে রেডিয়েট করে দেবে। ওকে, তো মোটামুটি এই হলো তোমাদের তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের লেকচার 4। আশা করছি তোমরা এই লেকচারটা দেখলে বা আগের লেকচারগুলো দেখলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতে ইজিলি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো তাহলে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে করো, ভালো করে নোট বানাবে এবং এখান থেকে যার কাছে যা বই আছে সেই বই থেকে কিন্তু কোশ্চেন করবে, এমসিকিউ হোক, 1 মার্কসের হোক, 2 মার্কসের হোক, 3 মার্কসের, জেনারেলি এখান থেকে নিউমেরিক্যাল দেয় না, তবে তোমাদের কাছে যদি একটু হায়ার স্ট্যান্ডার্ডের বই থাকে সেখান থেকে তোমরা নিউমেরিক্যালও প্র্যাকটিস করতে পারো। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে নতুন চ্যাপ্টারের সাথে। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো এবং এনজয় করো পড়াশোনাটা।